আচ্ছা, ব্লাড লাইন দেখলে? ব্লাড লাইন, ও ফাইনাল ডেস্টিনেশন, না দেখো ওটা দেখো। আর তোমার মিশন ইম্পসিবল 8 কেমন লাগলো? ব্লাড লাইন না, আমি তোমাকে বলছি, আমার ব্লাড লাইনের রিভিউতে খুব বেশি ভিউ পড়েনি, কিন্তু আমি যে 5টা সিনেমা রিভিজিট করে এই যে 6 নম্বর সিনেমাটা যে দেখতে যে গেলাম, ভাই একদম পুরো মানে ওর্থ অফ মাই টাইম। এবং রিয়েলি এটা হয় না যে 14 বছর বাদে একটা সিকুয়েল যেটার সাথে মেন গল্পের একদম ঠুনকো কানেকশন রয়েছে, টনি টডের ক্যারেক্টারটা বাদ দিয়ে কোনো রকম কানেকশন নেই, যে সেটা অ্যাকচুয়ালি এত ভালো। ঠিক আছে, এবং এটা কিন্তু ডাব্লিউবির সিনেমা। ঠিক আছে, মানে আমি সিনার্স দেখে আমি যতটা বিরক্ত ছিলাম যে বাল বাড়া, কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু নেই, কিছু মিনিং নেই, কিছু নেই, এটা তার ঠিক অপোজিট আমার ফিল হয়েছে যে ভাই দিস ইজ সো, মানে কি বলবো, মানে মিনিংফুল এন্টারটেনমেন্ট। এবং তার মধ্যে কিন্তু প্রচুর মাইন্ডলেস জিনিসপত্র কিন্তু আছে, যেটাকে ফিল্মে এই অবাস্তব জিনিসগুলো হয়। ঠিক আছে, এই ইলাবোরেট ডেথ সিকোয়েন্স গুলো দেখতে ভালো, কুল, বাট অবাস্তব। তো ব্লাড লাইন ভাই আমার দারুণ লেগেছে ব্লাড লাইন্স। আচ্ছা, বলছি তোমার কি সময় আছে? তাহলে কি MI 8 নিয়ে কি কথাবার্তা বলবে একটু? হ্যাঁ, বলা যায়, কথা বলা যায়, সময় আছে। তুমি বলো তোমার MI 8 তোমার কেমন লাগলো? আমার MI 8 মানে দেখো, আমার মিশন ইম্পসিবল জবে থেকে গোস্ট প্রোটোকলটা স্টার্ট হয়েছে, গোস্ট প্রোটোকল, রোগ নেশন, ফল আউট, এই 3টে আমার দুর্দান্ত লাগে। ডেড রেকনিং আমার দুর্দান্ত লাগেনি, বাট ডেড রেকনিং আমার মোটামুটি ভালো লেগেছে, কারণ কিছু স্টান্ট সিকোয়েন্স অসাধারণ। এই গাড়ির চেস সিকোয়েন্সটা রোমের মধ্যে, তারপরে ওই পুরো ট্রেনের সিকোয়েন্স, সবকিছু অসাধারণ লেগেছে। তো ডেড রেকনিং ওয়াজ গুড। ডেড রেকনিং এর প্রবলেম ছিল যে ফাইনাল থার্ড অ্যাক্টটা একটু বেশি লম্বা এবং প্রচন্ড পেসিং ইস্যু ছিল থার্ড অ্যাক্টে। আমার ফাইনাল রেকনিং আমি দেখতে গেছিলাম আমার দিদির সাথে। আমার দিদি একটা বিশাল বড় মিশন ইম্পসিবল ফ্যান, ঠিক আছে, সেই জন্য আমি আমার দিদির সাথে দেখতে গেছিলাম। সিনেমাটা বড় লম্বা, সিনেমাটা বিশাল লম্বা, ঠিক আছে। এবং সিনেমাটার না একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যেটা আমি বলি স্পেক্টার প্রবলেম। এখন স্পেক্টার মানে আমি জেমস বন্ড স্পেক্টার প্রবলেম তো। হ্যাঁ সেম, আই এগ্রি উইথ ইট। হ্যাঁ, সিনেমাটার একটা স্পেক্টার প্রবলেম আছে। স্পেক্টার করতে কি চেয়েছিল, স্পেক্টার বেসিক্যালি ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অফ সলেস আর স্কাইফল, এই 3টে সিনেমাকে এক করে একটা পুরো ওভার আর্চিং ন্যারেটিভ করতে চেয়েছিল স্পেক্টার। ঠিক আছে, যেটা সিনেমাটাকে প্রচন্ড ব্লোট করে দেয়। সিনেমাটার মধ্যে একটা ওভারঅল একটা প্রচন্ড সেলফ সিরিয়াসনেস আর একটা সেলফ ইম্পর্টেন্স এনে দেয়। ঠিক আছে, উইচ ইজ ওকে, বাট ওটার না একটা ব্যালেন্সিং অ্যাক্ট থাকে যেটা সবসময় কাজ করে না, সব ডিরেক্টরসরা পারে না করতে। এই সিনেমাটা প্রচন্ড বেশি সেলফ সিরিয়াস, প্রচন্ড সিরিয়াস। ঠিক আছে, রোগ নেশন যেমন আমার দুর্দান্ত লাগে, কারণ রোগ নেশনটা না বেসিক্যালি একটা পুরোদমে অ্যাকশন কমেডি কার্টুন। রোগ নেশন, ফল আউটও তাই, আর তোমার তাই, ফল আউটও তাই, আর গোস্ট প্রোটোকল তো অবভিয়াসলি। তো ওইটার তুলনায় এমনকি ডেড রেকনিং এও কমেডিক মোমেন্টস প্রচুর ছিল। এই সিনেমাটা প্রচন্ড সিরিয়াস। এখন এই সিনেমাটা সিরিয়াসনেস হওয়াটার কারণ হলো সিনেমাটার মানে বেসিক ওরা করতেই চেয়েছিল যে সিনেমাটা ইজ লাইক এন এন্ড অফ দ্য ফ্র্যাঞ্চাইজ। ঠিক আছে, কিন্তু এটা বোঝাই যাচ্ছিল সিনেমাটা দেখে যে অ্যাকচুয়ালি প্ল্যানটা আদৌ ওরকম কিছু ছিল না যে এন্ড অফ দ্য ফ্র্যাঞ্চাইজি করবে। এরা গল্পটা বানাতে ব্যাপারগুলোকে কানেক্ট করে করেছে, এবং সেটা বোঝা যাচ্ছে মাঝখানে। কারণ গোটা যে তুমি ফার্স্ট হাফটা দেখবে, গোটা সিনেমা ফার্স্ট হাফে কিন্তু কোনো অ্যাকশন সিকোয়েন্স নেই। এবং একটা আজব ব্যাপার দেখলে, ওই হেইলি এটওয়েল আর ওদের দুজনকে, এটা একটুখানি স্পয়লার আমি আগেই বলে দিচ্ছি যারা দেখছো এটা, ওদের দুজনকে আটকে যখন নিল, ও বাঁধনটা খুলে হেইলি এটওয়েলকেও হেল্প করতে গেল, যেখানে ও মুখের মধ্যে ওই সায়ানাইড পিলটা টিপে নিয়েছে ভেবেছে ওরা। ওই দুটো লোককে ওই ইথান কি করে মারলো সেটা দেখালোই না, পুরো হেইলির মুখের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রাখলো, পেছনে অ্যাকশনটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি না দেখতে,
তারপর দেখা গেল যে ও মেরে দিয়েছে দুটো লোককে। হ্যাঁ, এবং ওটা না আমার ভাল লাগেনি ভাই, গোটা সিনেমাতে কোনো অ্যাকশন সিকোয়েন্সই নেই সেরকম ভাবে। সাবমেরিনের সিকোয়েন্সটা ওটাতে একটা মিশন, ওখানে তো কোনো, হ্যাঁ মানছি জলের তলায় যাচ্ছে রিট্রিভ করছে, ওটা তো একটা হার্ডেলের মতো, ওটাও একরকমের অ্যাকশন ছিল, কিন্তু ওটা কিন্তু একটা অসাধারণ সিকোয়েন্স, ওটা কিন্তু অসাধারণ সিকোয়েন্স, এবং লাস্টের যে প্লেনেরটা ওটাও দুর্দান্ত। কিন্তু আমি চেয়েছিলাম যে ইথানের সাথে কারোর একটা ফাইট হোক ভাই, মানে ইথান সেই জিনিসটা, মানে দেখো আমি একটা স্পাই ফিল্ম দেখছি যাতে এত বড় বড় স্টান্ট রয়েছে, কি ক্ষতি হয়ে যেত যদি ইথান হান্টের সাথে 4টে লোকের মারামারি যদি হতো। আর সব থেকে আর এখানে বড় ব্যাপারটা কি বলতো, যে অনেকটা টাইম নেওয়া হয়েছে ওই যে প্রেসিডেন্ট এবং ওর গোটা ক্যাবিনেটের যে গোটা ডায়লগের ব্যাপারটা, অনেকক্ষণ ধরে প্রেসিডেন্ট চিন্তা ভাবনা করছে, ডাইলেমা করছে, সবকিছু করছে, ওই ব্যাপারটা, ওই সিনস গুলো কিন্তু সবসময় কাজ করে না। এই গোটা সিনেমাটা আমি বলছি তো, এই গোটা সিনেমাটা ইউ কুড হ্যাভ কাট অ্যাট লিস্ট 20 মিনিট থেকে আধা ঘন্টা, ইউ কুড হ্যাভ ইজিলি কাট আউট। আইদার তুমি কাট আউট করে দাও অথবা স্ট্রিমলাইন করে দাও। আমি তো এটা কথার কথা বলছি, তুমি প্রথমেই 1 ঘন্টার মধ্যে তুমি কত স্লপি এডিটিং আমি খুব কম দেখেছি। আমার মনে হয় কি এই সিনেমাটার পেছনে এডিট বা মেন কল টম ক্রুজ নিজে নিয়েছে, and he was very much under pressure and confused. এটা ভুল কনসেপ্ট। টম ক্রুজ সবকটা মিশন ইম্পসিবল সিনেমাতেই ওর কল দেয়। টম ক্রুজ ইজ দ্য প্রোডিউসার অফ অল দ্য। আচ্ছা, তুমি টম ক্রুজের এই ভাইরাল অডিওটা শুনেছিলে যেটা করোনার সময় লিক হয়েছিল যখন ডেড রেকর্ডিং পার্ট 1 এর? ওইটা দেখে আমার মনে হচ্ছিল কি যে ট্রপিক থান্ডারের টম ক্রুজই অ্যাকচুয়াল টম ক্রুজ, ঠিক আছে? না আমি একটা কথা বলেছি, ঠিক আছে, টম ক্রুজ লোকটা কিন্তু বিশাল সুবিধের লোক নয়, লোকটা কিন্তু একদম সুবিধের লোক নয়, কিন্তু লোকটা সিনেমা এত পাগল এবং লোকটা অ্যাকচুয়ালি সিনেমার ব্যাপারে এত জানে এবং সিনেমা নিয়ে এত মুশকুল হয়ে থাকে না, এবং যেহেতু এই যা ও সিনেমা বানাচ্ছে প্রত্যেকটা সিনেমা থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য, ব্লকবাস্টার এবং অডিয়েন্সকে এন্টারটেইন করার জন্য বানাচ্ছে, সেই জন্য লোকেরা ইনক্লুডিং আমরা we forget all those quote unquote transgressions that Tom Cruise has actually done. টম ক্রুজকে নিয়ে একটু রিসার্চ করো, সবাইদেরকেই বলছি টম ক্রুজকে নিয়ে একটু রিসার্চ করো, বুড়ি খবর বেরোবে, লোকটা কিন্তু একদম সুবিধার লোক। আমি জানি আমি বেশ কিছু জিনিসপত্র জানি, তবে আমি বলবো একটা কথা, এই যে লোকে বলে না যে আমির খান মিস্টার পারফেকশন, সেই জন্য কিন্তু লোকটাকে কিন্তু টম ক্রুজের কিন্তু তুমি কোনো ইন্টারভিউজ দেখবে না পোস্ট 2004 বা 2006, তুমি কিন্তু লোকটার কোনো ইন্টারভিউজ দেখবে না আনলেস কোনো সিনেমার জাঙ্কেট হচ্ছে, লোকটা কিন্তু কোনো ইন্টারভিউজ নেই। কেন নেই? প্রচন্ড কিউরেটেড, প্রচন্ড ভাবনা চিন্তা করেও কিন্তু ইন্টারভিউজ দেয়। টম ক্রুজের নাকি একবার ব্যাটম্যান হওয়ার কথা ছিল, টম ক্রুজের একবার আয়রন ম্যান হওয়ার কথা ছিল, সেটা তো জানি, সেটা তো খুব ফেমাস। আরে তুমি বলো না ওর সুপিরিয়র আয়রন ম্যান নিয়ে ডক্টর স্ট্রেঞ্জ 2 এর আগে কত কিছু, যে ও সুপিরিয়র আয়রন ম্যান হিসেবে আসবে, ছিল। আমি তো মনে ভাবছি টম ক্রুজের খেদে কাজ নেই, ওর মিশন ইম্পসিবল 1000 কোটি টাকা কামাচ্ছে, করে মার্ভেলে আসবে। মিশন ইম্পসিবল বাদ দিয়ে টম ক্রুজের বেশ কয়েকটা সিনেমার নাম বলো যেগুলো তোমার খুব পছন্দের, দেখি ম্যাচ করে কিনা। টম ক্রুজের টপ গান ম্যাভরিক, রিসেন্ট টাইমসে টপ গান ম্যাভরিক ভীষণ ভালো সিনেমা। মানে টম ক্রুজ যে অ্যাক্টিং করতে পারে সেটা একটু মডার্ন জেনারেশনকে প্রুভ করা ওই সিনেমাটা দিয়ে। তারপরে হলো কি হলো, 1 মিনিট দাঁড়াও তো, এই কলটা না কেটে যাবে, আমি চার্জারটা পাচ্ছি না। শোনো, এই সেশনটা এখানে শেষ করলাম, ঠিক আছে?
ওকে, এই সেশনটা এখানে শেষ করলাম। এটা 1% চলে এসেছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা বন্ধ করলাম। ওকে হুম হুম ওকে।